এখানে আমরা ইতিহাসের ক্লাস 7-এর একটা প্রশ্নপত্র সলভ করব রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। দেখো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে কি নাম ছিল। মানে বেসিক্যালি এটা বলতে চাইছে চট্টগ্রামের আগে কি নাম ছিল। তাহলে চট্টগ্রামের পূর্ব নাম ছিল হরিকেল। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে পাল বংশ অপশানে ছিল, সেন ছিল, রাষ্ট্রকূট ছিল এবং গুর্জর প্রতিহার বংশ ছিল। তাহলে রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন? তিনি ছিলেন গুর্জর প্রতিহার বংশের রাজা, যেটা 836 থেকে 885 সাল অব্দি তিনি রাজত্ব করেছিলেন গুর্জর প্রতিহার বংশে। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করতে বলছে চোল রাজ্যের রাজধানী কোথায় ছিল। তাহলে থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে নগরটি হচ্ছে চোল সাম্রাজ্যের রাজধানী। নেক্সট দেখো, হিজরত বলতে কি বোঝো। হিজরত হচ্ছে 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার ঘটনাটা ইতিহাসের পাতায় আমরা হিজরত নামে সেটাকে জানি। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? বখতিয়ার খলজির পুরো নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি মারা যাচ্ছেন 1206 খ্রিস্টাব্দে। নাড়ু বলতে কি বোঝো। নাড়ু হচ্ছে চোল সাম্রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে যে পরিষদ গঠিত হয় সেই পরিষদকে নাড়ু বলা হয়। শূন্যস্থান পূরণ দেখো, বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের কত শতাংশ বা কত অংশ কর হিসেবে নিতেন। তাহলে বাংলায় 4 ধরনের ট্যাক্স ছিল, তার মধ্যে একটা হচ্ছে ভাগ। তো ভাগ নামক ট্যাক্সের তারা 1/6 কর হিসেবে নিতেন। নেক্সট দেখো, কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। পাল যুগে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়। তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝো। তন্ত্রযান বৌদ্ধ ধর্ম হল বৌদ্ধ ধর্মের একটি শাখা যা তন্ত্র এবং গোপন মন্ত্রের সাথে যুক্ত। তন্ত্রযানকে বজ্রযান, মন্ত্রযান, গুহ মন্ত্রযান, গুপ্তমন্ত্র, তান্ত্রিক বৌদ্ধ ধর্ম, গুপ্ত বৌদ্ধ ধর্ম নামেও ডাকা হয়। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন। তাহলে বাংলায় বলেছে, বাংলায় সেই জন্য ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি 1204 থেকে 5 খ্রিস্টাব্দে বাংলায় আক্রমণ করেছিলেন এবং সেই সময় বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন। নেক্সট প্রশ্ন দেখো, মাৎস্য নেই, এটা 2 নম্বরের প্রশ্ন। তোমরা 2 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করে নেবে। এই পিডিএফটা তোমরা পাবে ডিসক্রিপশন বক্সে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পিডিএফের সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো এখানে 2 নম্বরের যে প্রথম প্রশ্নটা, মাৎস্য নেই, বাংলার রাজা ছিলেন শশাঙ্ক, তিনি মারা যাচ্ছেন 637 খ্রিস্টাব্দে। এরপর তার পুত্র মানবদেব সিংহাসনে বসছেন মাত্র 8 মাসের জন্য। সেই সময় থেকে কনৌজের যে রাজত্ব বা কনৌজ রাজ হর্ষবর্ধন, তারপর কামরূপের রাজা ভাস্কর বর্মা এবং কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার গৌড়কে আক্রমণ করে বা বাংলাকে আক্রমণ করে। এর ফলে বাংলায় যে চরম অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেখানে যা অত্যাচারী সামন্তরা ছিল তারা গরিব মানুষদের উপর প্রচুর অত্যাচার করত। যেমন করে পুকুরের বড় মাছ ছোট মাছদের গিলে খায়, সেই রকম বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। এই 100 বছর ধরে যে এই অরাজকতার সিচুয়েশন তৈরি হয়েছিল বাংলার মধ্যে, এই সময়টাকেই বা এই ব্যবস্থাটাকেই বা এই যে চরম অরাজকতার সিচুয়েশন, এটাকেই বলা হচ্ছে মাৎস্য নেই। নেক্সট প্রশ্ন দেখো, রাজা বল্লাল সেন স্মরণীয় কেন। তাহলে রাজা বল্লাল সেন বংশের খুবই গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। তার পিতা বিজয় সেনের মৃত্যুর পর, যেটা হয়েছিল 1159 খ্রিস্টাব্দে, তিনি বাংলার পাল সিংহাসনে বসেন। জানা যায় তিনি আনন্দ ভট্ট রচিত বল্লাল রচিত গ্রন্থ, নৈহাটি লিপি এবং ভাগলপুর লিপি প্রভৃতি থেকে তার কথা আমরা জানতে পারি। দেখো রাজ্য জয়, বল্লাল সেন মগধ এবং মিথিলা জয় করেছিলেন। দিনাজপুরের রংপুর, বগুড়া, সুন্দরবন, মেদিনীপুর এইসব রাজ্য তিনি নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এবং তিনি গৌড়ের শাসক গোবিন্দ পালকে পরাজিত করেছিলেন। রাজধানী বল্লাল সেনের রাজধানী হচ্ছে বিক্রমপুরে তার রাজধানী প্রতিষ্ঠিত হয়েছিল। উপাধি দেখো, গৌড়েশ্বর উপাধি, নিঃশঙ্ক শঙ্কর গৌড়েশ্বর উপাধি তিনি নিয়েছিলেন। কৃতিত্ব দেখো, তিনি দানসাগর এবং অদ্ভুত সাগর নামে হিন্দু ধর্মের আচার পদ্ধতি
এবং ক্রিয়াকর্ম বিষয়ে দুটি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি হিন্দু সমাজে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। তিনি হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন এবং নেপাল, উড়িষ্যা এইসব জায়গায় তিনি ধর্মপ্রচার করেন। তিনি বৃদ্ধ বয়সে বল্লাল সেনের হাতে রাজকার্য ছেড়ে দিয়ে তিনি গঙ্গা তীরে শাস্ত্রচর্চা করতে চলে যান এবং শেষ জীবন তিনি ওখানেই অতিবাহিত করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। শশাঙ্ককে কোন গ্রন্থে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? তাহলে সেটা হচ্ছে আর্য মঞ্জুশ্রী মূল গল্প। পরীক্ষায় প্রচুর এই প্রশ্নটা আসে, আর্য মঞ্জুশ্রী মূল গল্প। দেখো, শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পর চীনা পরিব্রাজক হিউয়েন সান এসেছিলেন। কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রাঙামাটি রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধির কথা তিনি বলেছেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎ সেং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতির লক্ষ্য করেছেন। শশাঙ্ককে যারা বৌদ্ধ বিদ্বেষী বলেছেন তারা ছিলেন শশাঙ্কের শত্রু হর্ষবর্ধনের আশ্রিত, মানে হিউয়েন সান, বা তুমি যদি বলো হিউয়েন সান হলো, তারপর বানভট্ট, এরা বলেছেন বৌদ্ধ বিদ্বেষী শশাঙ্ককে। তো তারা ছিলেন তোমার হর্ষবর্ধনের রাজসভায় তারা থাকতেন, মানে হর্ষবর্ধনের আশ্রিত ছিলেন তারা। এই জন্য শশাঙ্ককে তারা খারাপ প্রমাণ করার জন্য এইসব কথা বলেছিলেন। আদৌ কিন্তু শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না। নেক্সট যে প্রশ্নটা সেটা দেখো, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তাহলে ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী 712 খ্রিস্টাব্দে ছিলেন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম যিনি সিন্ধু প্রদেশে আক্রমণ করেছিলেন। তিনি সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু প্রদেশ জয় করেন এবং সেখানে প্রায় 300 বছর এই আরব শাসন প্রতিষ্ঠিত ছিল। চর্যাপদ কি দেখো, খ্রিস্টীয় 8ম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা বা গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হতো। এটি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেছিলেন 1907 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 3 নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে, বড় প্রশ্ন 5 নম্বরের, তাহলে এইগুলোর জন্য তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো এইরকমভাবেই, বা তোমরা যদি বলো কমেন্ট করো তাহলে পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, তার জন্য তোমরা কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।